হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিক্ষা দীক্ষা এডুকেশনাল হাব। আজও একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে চলে এসেছি পলিটি থেকে, যেটা উপরে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আজকে আলোচনা করব আমরা নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে। তো এই নাগরিকত্ব বা সিটিজেনশিপটা আমাদের কত নম্বর অধ্যায়তে আছে বলো? না দাদা, অধ্যায় 2-এ আছে। সংবিধানের অধ্যায় 2-এ আছে আমাদের নাগরিকত্বের ব্যাপারটা। কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11-এর মধ্যে রয়েছে, তাই না? বেশ। এবং এই নাগরিকত্ব যেটা, এই কনসেপ্টটা আমাদের কোথার থেকে নেওয়া হয়েছে? না ব্রিটেন সংবিধান থেকে নেওয়া হয়েছে, তাই তো? বেশ। এরপর আমরা বুঝবো যে নাগরিক ব্যাপারটা কি বা নাগরিকত্ব জিনিসটা কি। না কোনো একটা দেশের নাগরিক বলতে আমরা কি বুঝি? না একটা সার্বভৌম দেশের প্রতি একটা মানুষের আনুগত্য প্রদর্শন করা, বা সেই রাষ্ট্র কর্তৃক সমস্ত রকমের সামাজিক এবং রাজনৈতিক অধিকার যারা ভোগ করে তাদেরকে কি বলা হয়? নাগরিক বলা হয়। মানে একটা দেশের প্রতি বা একটা রাষ্ট্রের প্রতি বা একটা রাজ্যের প্রতি একটা নাগরিককে দায়িত্বশীল হতে হবে, এবং পরিবর্তে রাষ্ট্র বা সরকার বা রাজ্য তাদেরকে কি দেবে? না সামাজিক এবং রাজনৈতিক সমস্ত প্রকার অধিকার তাদেরকে দেবে। বেশ। এই সিটিজেন যে কথাটা, এই কথাটাই এসেছে প্রাচীন গ্রিসের নগরাষ্ট্র ব্যবস্থা থেকে। বেশ। এই যে আমি জিনিসটাকে রাষ্ট্র বা রাজ্য বা দেশ কেন বলছি, রাজ্য কেন বলছি, রাষ্ট্র বা দেশটা তো একই ওয়ার্ড, রাজ্য কেন বলছি? কারণ দেখো, ভারতেরও সেম কিন্তু একটা ভৌগোলিক এরিয়া আছে যেটা একটা রাজ্যের দরকার হয়, এবং সেখানে কি তার পরিমাণে জনসংখ্যাও ঠিকঠাক আছে, এবং সেখানে একটা মানে সরকারও আছে যে সেটাকে পরিচালনা করছে। তাহলে আমরা ভারতকে একটা রাজ্য এই হিসাবে বলতেই পারি, তাই তো? বেশ। এবং চলো আমরা তাহলে এবারে নাগরিকত্ব জিনিসটা, নাগরিক জিনিসটা বোঝা গেল। এবার আমাদের কি আসবে? না নাগরিকতা কথাটা আসছে। না নাগরিকতা কথাটা হচ্ছে কি, একটা দেশের নাগরিক এবং তার দেশের মধ্যে যে সম্পর্কটা, সেটাই হচ্ছে কি নাগরিকতা, তাই তো? একটা দেশের সাথে একটা মানুষের মধ্যে যে রিলেশনটা আছে, সেটাই কি হচ্ছে? না নাগরিকতা। তো নাগরিক অনেক ধরনের হয়। ধরো নাগরিক আমাদের দেশের মধ্যে নাগরিক কারা কারা হতে পারে? একটা হয় কি, না যারা রেসিডেন্টস, যারা নাগরিক, যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা হয়। দ্বিতীয় নাম্বার আরও কারা হয়? না যারা কোনো একটা কাজের জন্য বিদেশের থেকে এসেছে, দিয়ে এখানে আছে, তাহলে একটা বিদেশি হতে পারে। দুটো গেল। 3 নাম্বার কারা হতে পারে? না শরণার্থী হতে পারে। শরণার্থী কীরকম? সেগুলো আবার স্থায়ী অস্থায়ী হতে পারে। যারা সরকারের কাছে এসে মানে হাত জোড় করে বলে যে আমাদেরকে মানে শরণে নেন বা আমরা ভারতে থাকতে চাই, এই হিসাবে তাদেরকে শরণার্থী করা হয়। যেমন ওই যে দালাই লামা আসছিল না তিব্বত থেকে, দেশে রয়েছিল হিমাচল প্রদেশে, বাংলাদেশ থেকে রোহিঙ্গা এসেছিল, তাদেরকে কি করা হয়েছিল? না শরণার্থী করা হয়েছিল, তাই তো? এবার সেগুলো কিছুদিনের জন্য হলে সেটা অস্থায়ী হয়, যারা পার্মানেন্ট থাকতে চায় তারা স্থায়ী হয়। আরেক ধরনের বাসিন্দা হয় যারা অবৈধভাবে প্রবেশ করে। অবৈধভাবে প্রবেশ করে কোনো সমুদ্রের পাড় দিয়ে, কোনো বর্ডার লাইন ক্রস করে, যারা ফেক আইডি দিয়ে কি করে ভারতে প্রবেশ করে এবং সেইখানে থাকা শুরু করে দেয়, তাহলে তারা হচ্ছে অবৈধভাবে। ঠিক আছে? তাহলে নাগরিক কত ধরনের হয়? একটা হয় কি, না প্রমাণপত্র সমস্ত কিছু রাখা নাগরিক বা রেসিডেন্ট যাদেরকে আমি বলি। দ্বিতীয় হচ্ছে কারা? যারা বিদেশি বা ফরেনার, তারাও এসে ভারতবর্ষে কাজ করে থাকে। 3 নম্বর হয় কি, শরণার্থী হয়, যারা সরকারের কাছে এসে শরণ চায়, এবং তারা ক ধরনের হয়? তারা 2 ধরনের হয়। একটা হচ্ছে স্থায়ী, আর একটা হচ্ছে কি অস্থায়ী। ঠিক আছে? এবং তারপরে আর একটা আছে কি, অবৈধভাবে প্রবেশকারী বা ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা, তারা। ঠিক আছে? যারা ফেক আইডি দিয়ে ভারতবর্ষে ঢুকে, তাই তাদের খবরটা তো সরকারের কাছে পৌঁছচ্ছে না। এইগুলো যেমন নাগরিকদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, বিদেশি শরণার্থীদের তোমার একটা প্রমাণপত্র আছে, শরণার্থীদেরও সরকারের কাছে খবর আছে। কিন্তু এই যারা অবৈধভাবে প্রবেশ করে বা ফেক ডকুমেন্ট দিয়ে প্রবেশ করে, তাদের তো কোনো রকম কোনো আইডি প্রুফ সরকারের কাছে থাকে নাই। বেশ। তাহলে এই 4 ধরনের আমরা কি দেখতে পাই? নাগরিক দেখতে পাই। এরপর আমাদেরকে জানতে হবে কি, নাগরিকত্ব কয় প্রকারের হয়? নাগরিকত্ব কয় প্রকারের হয় মতলব, না নাগরিকত্ব কত ধরনের হয়? কি, না একটা হয় কি একক নাগরিকত্ব, আর দ্বিতীয়টা হয় দ্বৈত নাগরিকত্ব। একক নাগরিকত্ব জিনিসটা কি? না একক নাগরিকত্ব জিনিসটা হলো এইটা, যেখানে কি, না তুমি যদি কোনো একটা দেশের, যদি তুমি
সিটিজেনশিপ বা নাগরিকত্ব গ্রহণ করো, তাহলে তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। বা যদি তুমি গ্রহণ করে নাও অন্য কোনো দেশের, তাহলে তোমার এই দেশের কি হবে না, নাগরিকত্ব আইনটা খর্ব হয়ে যাবে। সেরকমই একটা দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষে কি আছে না, একক নাগরিকত্ব আছে। সেখানে কি বলা হয় যে যদি তুমি আচ্ছা ভারতবর্ষের কি করো না, নাগরিকত্ব গ্রহণ করো, তাহলে তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পাবে না। আর যদি তুমি অন্য কোনো নাগরিকত্ব গ্রহণ করো বা অন্য কোনো দেশের নাগরিকত্ব তুমি গ্রহণ করো, তাহলে তোমার ভারত দেশের যে নাগরিকত্ব সেটা তোমার হারাই যাবে বা সেটা তোমার নষ্ট হয়ে যাবে, তাই তো? তাহলে যে একটা চিরদিনই তুমি যে আমার মতো কনসেপ্ট। বেশ, দেখো, এরপর আমরা প্রত্যেকটা আর্টিকেলকে পরপর পরপর করে জানবো। তোমরা ভালো করে শুনবে, সেগুলোকে নোট করার চেষ্টা করবে। বেশ। আরেকটা কথা বলতে বললাম, দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা। দ্বৈত নাগরিকত্ব কোন দেশগুলোয় না, দ্বৈত নাগরিকত্ব যে দেশগুলো বলে যে তুমি আমার দেশেও নাগরিকত্ব রাখতে পারো, তুমি অন্য কোনো দেশের সাথেও নাগরিকত্ব রাখতে পারো, সেই রকম দেশগুলোকে কি বলা হয়, দ্বৈত নাগরিকত্বের দেশ বলা হয়। যেমন আমেরিকা আছে। আমেরিকায় কি হয় না, আমেরিকা তোমার যদি তোমার স্টেটগুলোও দেখবে, যদি তুমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমেরিকায় যেতে চাও, তখন কি হয়, তোমাকে ভিসা লাগে। আমাদের তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গ আসতে গেলে কি ভিসা লাগে? লাগে নাই। সেখানে আমাদের একটাই পতাকা ওড়ে, তাই তো, একটাই পতাকা ওড়ে। কিন্তু আমেরিকার বিভিন্ন দেশে বিভিন্ন রকমের পতাকা ওড়ে। কারণ কি না, প্রত্যেকটা রাজ্যের পতাকা আলাদা এবং তারা নিজেরা এক এক রকম পতাকা তারা উড়ায়। ঠিক। বেশ। তো চলো, নেক্সট আমরা পরপর একটা একটা আর্টিকেলকে আলোচনা করি। আর্টিকেল 5 দিয়ে স্টার্ট করি। বেশ, দেখো, এই অনুচ্ছেদ 5 বা ধারা 5 অনুসারে বলা হচ্ছে কি না, সেই ব্যক্তি ভারতের নাগরিক হতে পারবেন যিনি ভারতের রাজ্যক্ষেত্রে জন্মেছেন বা যার পিতামাতার মধ্যে যে কেউ ভারতের রাজ্যক্ষেত্রে জন্মগ্রহণ করেছে বা যিনি সংবিধান কার্যকর হওয়ার আগেই থেকেই ভারতের রাজ্যে 5 বছর থেকে বেশি আছে। তাহলে তিনটা কন্ডিশন এখানে দিয়ে দিচ্ছে কি কি না, এই নীতি অনুসারে বা এই ধারা অনুসারে কি হচ্ছে, সেই ব্যক্তি ভারতের নাগরিকত্ব হতে পারবেন যিনি ভারতের রাজ্যক্ষেত্রে জন্মগ্রহণ করছেন, এবং তার সাথে কি তার যদি কেউ মানে পিতা বা মাতা তার আগে থেকে কেউ যদি ভারতের রাজ্যক্ষেত্রে জন্মেছে, এবং 3 নম্বর আরেকটা কি ক্লজ বলছে না, যিনি সংবিধান কার্যকর হওয়ার আগে থেকে 5 বছর পর্যন্ত এইখানে আছেন, তারা কিন্তু কি পাবেন না, তারা কিন্তু নাগরিকত্ব হওয়ার সুযোগ সুবিধা পাবেন। বেশ, এইটা হচ্ছে আমাদের আর্টিকেল 5-এ বলা হয়েছে। যাও, এবার হচ্ছে আর্টিকেল 6। আর্টিকেল 6 কি হচ্ছে, এই আর্টিকেল 6 আসার আগে না একটা তোমার মাইগ্রেশন অ্যাক্ট জারি হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে দেখো, ভারত তো বিভাগ হচ্ছে বা ভারতের দেশ ভাগ হচ্ছে, তাহলে কি হচ্ছে, যারা পাকিস্তান যাওয়ার তারা তোমরা পাকিস্তানে চলে যাও, আর যারা ইন্ডিয়াতে আসবে তারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে আসো। তো এই সময় কিছু পাকিস্তানি ভারতবর্ষে এসেছিল, এবং তারা আসার পর তাদের তোমার রেজিস্ট্রেশন প্রসেস করে, মানে 6 মাস তাদেরকে একটা 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 টানা তাদেরকে থাকতে হয়েছিল 6 মাস, এবং তারপর রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে তারা তাদের নাগরিকত্ব পাবে। ঠিক আছে? বেশ, এই গেল আর্টিকেল 6। আরেকবার রিপিট করে দিচ্ছি আর্টিকেল 6টা। দেখো, দেশভাগের সময় কি হয়েছিল না, কিছু ব্যক্তিকে বলা হলো যে তোমরা পাকিস্তানে চলে যাও। ঠিক আছে? যারা পাকিস্তান যেতে চাও, আর যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে আসতে চাও, তারা চলে আসো। ঠিক আছে? তো তখন কিছু ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এসেছিল, এবং তাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে 6 মাস তাদেরকে থাকতে হতো। তারপর তারা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে ভারতের নাগরিকত্ব পেত। বেশ, আর্টিকেল 6 বোঝা গেছে। এবার চলো আর্টিকেল 7-এ। আর্টিকেল 7 দেখো, এরপর কিছু ব্যক্তি ছিল যারা কি হলো, ওই তখন ভাব মাইরে এর আগেরটায় চলে গেল, তাই তো? এর আগেরটাতে চলে গেল ওইখানে পাকিস্তানে। এবার পাকিস্তানে যারা, তারা কি হইলো, অত্যন্ত অত্যাচারিত হলো, এবং সেইখান থেকে তারা ওই মাইগ্রেশন অ্যাক্টের পরে তারা আইলো। ঠিক আছে? মানে 7 নম্বর ধারায় কি বলেছে যে ডোমিসাইল যে আইন হয়েছিল, সেই আইনের পরে যারা আইলো। ঠিক আছে? ইয়ার আগে আর্টিকেল 6 কি বলা হয়েছিল যে মাইগ্রেশন অ্যাক্ট জারি হচ্ছে, একটা ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটের মধ্যে যারা যারা ঢুকবে ঢুকে যাও পাকিস্তান থেকে ভারতবর্ষে, তাদেরকে তারা 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করলেই তারা পাই যাবে তাদের ভোটার আইডি। ঠিক আছে? সেটা তো গেলই। কিন্তু তারপর কি হইলো না, কিছু লোক আবার সেই তখন ওই টাইমে পাকিস্তান গেছিল। সেই লোকগুলো আবার কি হইলো না, আর্টিকেল 7 অনুসারে তারা আবার ফিরে আসলো। ঠিক আছে? আর্টিকেল 7 অনুসারে আবার ফিরে আসার চেষ্টা করলো। কারণ ওখানে ব্যাপক অত্যাচারিত হয়েছে, টর্চার হয়েছে। তখন তারা আবার আ আর্টিকেল 7 এর আন্ডারে আইলো, এবং তারা কি হইলো, 6 মাস আরো ভারতবর্ষে থাকলো। তারপর তারা আবার নাগরিকত্ব পাইলো। ঠিক?
আর্টিকেল 7 এইখানে। চলো ধারা 8, দেখো ধারা 8-এ কি বলছে যে যদি কোনো ব্যক্তি ভারতের বাইরের দেশে বসবাস করেন এবং তার পিতামাতা বা পিতামহ বা পিতামহী এর মধ্যে কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তারা অ্যানসেস্ট্রাল লিঙ্ক অনুযায়ী ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দুটো প্রভিশন থাকে, যেগুলো সব বইয়ে থাকে না। একটা হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, আর একটা হয় তোমার পিওআই, পার্সন অফ ইন্ডিয়া। তো ওভারসিজ আর পার্সন অফ ইন্ডিয়া এগুলো এখনকার দিনে বন্ধ হয়ে গেছে, আগে ছিল। ঠিক আছে, এখনকার দিনে এটা 2015 সালে বন্ধ হয়ে গেছে। বেশ, চলো এবার হচ্ছে কি আর্টিকেল 9, যেটা এই একক নাগরিকত্বের কনসেপ্টকে আমাদের দেয়। ঠিক আছে, আর্টিকেল 9 কি বলা হচ্ছে না, যেটা আমাদের নাগরিকত্ব সম্পর্কে বলে, একক নাগরিকত্ব সম্পর্কে বলে। কি বলছে না, যদি কোনো ব্যক্তি ভারত দেশের সিটিজেনশিপ গ্রহণ করে, তাহলে সে অন্য কোনো দেশের সিটিজেনশিপ গ্রহণ করতে পারবে না। আর যদি সে সিটিজেনশিপটা গ্রহণ করে অন্য কোনো দেশের, তাহলে সে ভারত দেশের সিটিজেনশিপ হারাবে। তাই তো, এটা আমাদের আর্টিকেল 9 বলা আছে। বেশ, আর্টিকেল 10-এ কি বলা আছে না, কোনো এরপর থেকে কি হবে না, এরপর থেকে যত যা পুরনো যে অনুচ্ছেদগুলো আছে সেইগুলোর উপর কি হবে না, সেইগুলোর উপরে পার্লামেন্ট কর্তৃক আইন প্রণীত হবে। ঠিক আছে, মানে আর্টিকেল 11 পরিষ্কার করে বলে দিচ্ছে যে এরপর যে ভারতের নাগরিকত্ব যত আইনই পাস হবে, সেগুলো কে পাস করবে না, সংসদ পাস করবে। তার মানে ভারতের নাগরিকত্বের বিষয়ে সংসদের আইন প্রণয়ন করার অধিকার থাকবে। ঠিক, এইটা বলা হলো আর্টিকেল 11 পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কিছু আমি কতগুলো প্রসেসের কথা বলছি, যেগুলাই কি হবে না, নাগরিকত্বটা একটা মানুষ পাইতে পারে। সেটা কি না, তার জন্মগত, বাই বার্থ, বাই ডিসেন্ট। ঠিক আছে, তার রক্তগত বা মানে বংশগত আর কি, যেটা আমরা বলি বাই বার্থ হচ্ছে জন্মগত, বাই ডিসেন্ট হচ্ছে বাই বংশগত। ঠিক আছে, তারপর একটা প্রসেস তোমরা পড়লে রেজিস্ট্রেশন প্রসেস, তিনটা। আর একটা হচ্ছে ঠিক আছে ন্যাশনালাইজেশন। ন্যাশনালাইজেশন জিনিসটাকে বুঝে হবে, যদি কোনো একটা ব্যক্তি ধরো টানা এসে 14 বছর ভারতবর্ষে কাজ করছে, কোনো একটা ধরো আমেরিকার ব্যক্তি আছে টানা 14 বছর ভারতে কাজ করছে, তখন সে ন্যাশনালাইজেশন প্রসেসের মাধ্যমে সে অলরেডি ভারতের সিটিজেনশিপ হয়ে যাবে, যদি তার অ্যাট এ স্টেজ সে কী করে 14 বছর সে টানা ভারতবর্ষে কাজ করে। তো ঠিক, লাস্ট হচ্ছে কি না, ইনকর্পোরেশন অফ টেরিটরি। ধরো কোনো একটা রাজ্য চাইলেও ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে, মানে ভারত দেশের সীমার সাথে সে কী করলো, নিজেকে অ্যাটাচ করলো। ধরো যেমন সিকিম অ্যাটাচ করেছিল পরবর্তী ক্ষেত্রে। কি হয়েছিল না, যে ধরো অন্য কোনো একটা জিনিস, আজকে যদি শ্রীলঙ্কা বলে কি হবে, আমি ভারতের অংশ হয়ে যাব। ঠিক আছে, তাহলে ভারতে কি হবে, ভারত সেটা ভারত দেশ সেটাকে কন্ট্রোল করবে। হ্যাঁ, তাহলে কি হবে, সে তার কি আলাদা করে আর রেসিডেন্ট হওয়ার কোন প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। তাহলে সেটা কি হয়ে যাবে না, ভারতের নাগরিকত্ব সেইখানে তারা পাই যাবে সমস্ত শ্রীলঙ্কার লোক। ঠিক আছে, সেটা কিন্তু আর কোনো রকম কোনো প্রসেস সেখানে চালু করতে হবে না। সেটা অলরেডি যখনই তারা অন্তর্ভুক্ত হলো সেই দিন থেকে কি হবে না, সেই দিন থেকে তারা ভারতের সদস্য হয়ে যাবে। বেশ, এই ছিল আজকের আমাদের ক্লাসটা পুরোপুরি। তোমরা শুনবে, পারলে লিখবে। ঠিক আছে, কিছু কোশ্চেন আমি এখানে আলোচনা করে দিচ্ছি, তোমরা আমাকে বলবে যে ভারতীয় সংবিধানের কোন পার্টে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা আমরা একটু আগেই পড়লাম, আর্টিকেল পার্ট দ্বিতীয়, তাই তো। বলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্বের বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। আর্টিকেল 5 থেকে 11-এর মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, তাই তো। এটা একটু মনে রেখে দিবে, আর্টিকেল 5 থেকে 9 হয়েছে সংবিধান চালু হওয়ার পূর্বে, মানে কার্যকর হওয়ার পূর্বে, আর সংবিধান কার্যকর হওয়ার পরে হচ্ছে 10 আর 11। ঠিক আছে, 5 থেকে 9 হচ্ছে সংবিধান কার্যকর হওয়ার আগে, আর সংবিধান কার্যকর হওয়ার পরে হচ্ছে 10 আর 11, এই দুটো। বলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্ব বিষয়টা বিভক্ত করা হয়েছে, বলা হলো সেটা হচ্ছে 5 থেকে 11। নেক্সট বলো, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সাধারণভাবে কোন কোন ব্যক্তি ভারতের নাগরিক হবেন। ঠিক আছে, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সাধারণভাবে কোনো ব্যক্তি ভারতের নাগরিকত্ব পাবেন, সেটা হচ্ছে আর্টিকেল 5 অনুসারে। বলো, কোন অনুচ্ছেদ অনুসারে নাগরিকত্বের বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে। আর্টিকেল 9, আর্টিকেল 6, আর্টিকেল 7, আর্টিকেল 11। আর্টিকেল 11, নাগরিকত্ব বা সিটিজেনশিপ ধারণটা কোন দেশ থেকে আছে, সিটিজেনশিপ ধারণটা এসছে গ্রিস থেকে, কিন্তু সেটা ধার করা হয়েছে কোন দেশ থেকে না, ব্রিটেন থেকে।
ভারতের একক নাগরিকত্ব ধারণাটা কোন দেশ থেকে এসছে? সেটা এসছে ব্রিটেন থেকে। বলো, নিচের মধ্যে কোন রাষ্ট্রটি দ্বৈত নাগরিকত্ব স্বীকার করেছে? চীন, সিঙ্গাপুর, অস্ট্রিয়া, আমেরিকা। একটু আগে বললাম দ্বৈত নাগরিকত্ব আমেরিকায় আছে। বলো, নিচের কোন দেশটির এক নাগরিকত্ব রয়েছে? রাশিয়া, চীন, আমেরিকা, মেক্সিকো। চীনের রয়েছে। বেশ, চলো এইখানেই আমি আমার ক্লাসটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ওকে।